যেটা থাকবে এটা হচ্ছে বেস, আর আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে কি কালেক্টর। যেটা ইমিটার থাকবে এটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি, আর যেটা বেস থাকবে এটাকে আমরা বি দ্বারা প্রকাশ করি, আর যেটা ইমিটার কালেক্টর থাকবে এটাকে আমরা কি করি সি দ্বারা প্রকাশ করি। তাহলে এটা হচ্ছে ট্রানজিস্টরের, তাহলে এই যে জিনিসটা আছে না এটা হচ্ছে জাংশন। তাহলে এটাকে আমি নাম দিলাম জাংশন 1, আর এটা হচ্ছে কি জাংশন 2। তাহলে সিমিলারলি এটা হবে কি জাংশন 1, আর এটা ধরলাম কি জাংশন। তাহলে একটা জিনিস আমরা খেয়াল করি, মাঝখানে যে লেয়ারটা থাকবে, মাঝখানে লেয়ারটা হচ্ছে কি বেস, মাঝখানে লেয়ারটা কি থাকবে বেস, আর সাইড মানে দুই সাইডে যে দুটো লেয়ার থাকবে একটা বলা হয় ইমিটার আর একটা বলা হয় কি কালেক্টর। এখন আমাকে আমার কোশ্চেন হচ্ছে যে আমি কখন কোনটাকে কালেক্টর করব, দুটো তো সাইডে আছে তাই না, যে এটা একটা এর দিকেও আছে এই এর দিকেও আছে, আবার বি এর দিকেও আছে বি এর দিকেও আছে, আছে না, মাঝখানেটা অলওয়েজ কি হবে বেস। এখন আমাকে যদি কোশ্চেন করে একটা ট্রানজিস্টর দিয়ে কোশ্চেন করলো যে এটা কোনটা ইমিটার আর কোনটা কালেক্টর, এটা আপনি একটু চিহ্নিত করে দেন। ইমিটার মাঝখানেটা তো আমরা বুঝতে পারছি এটা বেস, তাহলে পাশে যে দুটো আছে একটা হচ্ছে ইমিটার আর একটা হচ্ছে কি কালেক্টর, কিন্তু আমি কিভাবে চিনবো এটা ইমিটার আর এটা কালেক্টর? মানে এটা চেনার উপায়, এটা চেনার উপায়টা হচ্ছে যে ইমিটার যেটা থাকবে এটার মধ্যে তীর চিহ্ন দেওয়া থাকবে, ইমিটারের যে প্রতীকটা থাকবে মানে ইমিটার যে সাইডটাতে দেওয়া থাকবে এই সাইডটাতে কি থাকবে তীর চিহ্ন দেওয়া থাকবে। ইমিটারের সাইড দিয়ে কি দেওয়া থাকবে একটা তীর চিহ্ন দেওয়া থাকবে, আর কালেক্টরের মধ্যে কি থাকবে না কোনো তীর চিহ্ন থাকবে না। তাহলে ইমিটারের দিকে কি থাকবে একটা তীর চিহ্ন থাকবে, আর কালেক্টরের দিকে কোনো কি থাকবে না তীর চিহ্ন থাকবে না। এখন কথা হচ্ছে যে তীর চিহ্ন আমরা ভিতরের দিকে দিতে পারি, আবার কি করতে পারি বাহিরের দিকেও দিতে পারি, ঠিক না, ভিতরের দিকেও দিতে পারি বাহিরের দিকেও দিতে পারি। তাহলে ট্রানজিস্টর কয়টা দুটা, একটা হচ্ছে কি এনপিএন ট্রানজিস্টর আর একটা হচ্ছে কি পিএনপি ট্রানজিস্টর, একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর আর একটা হচ্ছে কি পিএনপি ট্রানজিস্টর। এখন কোনটা এনপিএন ট্রানজিস্টর আর কোনটা পিএনপি ট্রানজিস্টর সেটা আমরা চিহ্নিত করবো কিভাবে, সেটা চিহ্নিত করবো এই তীর চিহ্ন দিয়ে। যদি এখন যেটা আমরা প্রতীক দেখি, মাঝখানেটা তো অলওয়েজ বেস, মাঝখানেটা কি অলওয়েজ বেস, তাহলে মাঝখানেটা যদি বেস হয় তাহলে মাঝখানেটা বেস, তাহলে একটা থাকবে কি কালেক্টর আর একটা থাকবে কি ইমিটার, তাহলে মাঝখানেটা বেস একটা কালেক্টর আর একটা হবে কি ইমিটার। এখন কথা হচ্ছে যে আমরা এটাকে যদি এনপিএন করি, এনপিএন ট্রানজিস্টর হয় তাহলে এটা কি হবে পিএনপি ট্রানজিস্টর। এখন তাহলে আমরা কি বলছি আমরা ইমিটারটা চিহ্নিত করব কিসের মাধ্যমে তীর চিহ্নের সাথে। তাহলে যদি এটা এনপিএন ট্রানজিস্টর হয় তাহলে এই এন যে জায়গাটার মধ্যে থাকবে ইমিটার এই জায়গাটার মধ্যে কি থাকবে তীর চিহ্ন থাকবে। সহজটা যে এনপিএন ট্রানজিস্টরের যে ইমিটারের যে তীর চিহ্নটা দেওয়া থাকবে সেটা কোন দিকে দেওয়া থাকবে বাহিরের দিকে, সেটা কোন দিকে দেওয়া থাকবে বাহিরের দিকে। আর এটার মধ্যে যেহেতু এন এখানে আছে তাহলে এই এন এর জায়গার মধ্যে আমরা কি দিব একটা তীর চিহ্ন দেব। এটা হচ্ছে জাস্ট মনে রাখার জন্য, যে জায়গাটার মধ্যে এন থাকবে আমরা ওই জায়গাটার ভিতরে তীর চিহ্নটা দিলাম মনে রাখার জন্য। তাহলে এটা যেহেতু তীর চিহ্নটা ভিতরের দিকে তাহলে এটাকে বলা হয় পিএনপি ট্রানজিস্টর, আর এই তীর চিহ্নটা কিন্তু বাইরের দিকে তাহলে এটাকে বলা হয় এনপিএন ট্রানজিস্টর। কথা বুঝতে পারছেন না বুঝেন নাই শুনে গেছে? তাহলে এখন একটা জিনিস কথা হচ্ছে যেহেতু এটা ইমিটার মানে এটা দিয়ে ইমিটার, তাহলে এই দিক দিয়ে অবশ্যই একটা কারেন্ট বের হবে, তাহলে এই দিক দিয়ে যে কারেন্টটা বের হচ্ছে সেটা কি ইমিটার কারেন্ট। যেহেতু এটা বের হচ্ছে তাহলে বাকি যে দুটো কারেন্ট আছে এই দিক দিয়ে যে কারেন্টটা যাবে সেটা কি কারেন্ট হবে বেস কারেন্ট, আর এই দিক দিয়ে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা কি হবে কালেক্টর কারেন্ট। আর এটা যে এন্টারিং হচ্ছে মানে ভিতরের দিকে ঢুকতেছে তাহলে বাকি দুটো কারেন্ট কি হবে বের হবে, তাহলে এটা আইবি কারেন্ট আর এই কারেন্টটা বের হবে, এই কারেন্টটা কি হবে আইসি কারেন্ট। তাহলে একটা জিনিস খেয়াল করুন, যদি আমরা কেসিএল প্রয়োগ করি এই জায়গাটা মধ্যে আমরা কেসিএল চিন্তা করি তাহলে আগুন কারেন্ট সমান আমরা কি লিখতে পারবো, তাহলে আগুন কারেন্ট সমান যদি আমরা লিখবো তো কারেন্ট লিখি তাহলে কি লেখা যাবে আই ইজ ইকুয়াল টু আইবি প্লাস কত আইসি, এটা লেখা যাবে না। এই ট্রানজিস্টরের ক্ষেত্রে কি লেখা যাবে এটা ঢুকতেছে তাই না, তাহলে এটাকে আই কারেন্ট, তাহলে আই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো আইবি প্লাস কত আইসি।
তাহলে যে কোনো ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা এই একটা ফর্মুলা লিখতে পারবো যেটা কি I is equal to IB প্লাস কি লেখা যাবে IC। যে কোনো ট্রানজিস্টরের ক্ষেত্রে কি এটা প্রযোজ্য না? সত্য না? তারপরে আবার বলতেছি যে ট্রানজিস্টরের থেকে এই ফিগার থেকে আমরা বলতে পারতেছি যে ট্রানজিস্টরের তিনটা টার্মিনাল থাকবে, দুটো জাংশন, দুই জাংশন বিশিষ্ট একটি ইলেকট্রনিক্স ডিভাইসকে ট্রানজিস্টর বলা হয়। তাহলে ট্রানজিস্টর একটা হচ্ছে NPN ট্রানজিস্টর আর একটা হচ্ছে কি PNP ট্রানজিস্টর। NPN ট্রানজিস্টরের মাঝখানেটা অলওয়েজ বেস, মাঝখানেটা কি থাকবে বেস, পাশের দুটো থাকবে একটা কালেক্টর আর একটা হচ্ছে কি ইমিটার, একটা কালেক্টর আর একটা হচ্ছে কি ইমিটার। এখন কালেক্টর এবং ইমিটার যদি আমরা চিনতে চাই তাহলে ইমিটারের মধ্যে কি দেওয়া থাকবে? তীর চিহ্ন দেওয়া থাকবে। তাহলে যদি এটা NPN ট্রানজিস্টর হয় তাহলে তীর চিহ্ন কোন দিকে দেওয়া থাকবে? বাইরের দিকে দেওয়া থাকবে। আর PNP ট্রানজিস্টর হলে তীর চিহ্নটা কোন দিকে দেওয়া থাকবে? ভিতরের দিকে দেওয়া থাকবে। এটা মনে রাখার জন্য আমি বলছি যে এটা হচ্ছে এক প্রতীক সিম্বল। তাহলে এইটা যখন আমি NPN লিখবো, N যে জায়গাটা আমরা তো ইমিটারে মানে তীর চিহ্ন দেওয়া থাকবে, তাহলে এটা ইমিটারে তীর চিহ্ন দেওয়া থাকবে। তাহলে N যে জায়গাটার মধ্যে সেই জায়গাটার মধ্যে আমি তীর চিহ্ন দিলাম। তাহলে N এখানে আছে, তাহলে এই জায়গাটার মধ্যে আমি তীর চিহ্ন দিলাম। তাহলে এটা N এই জায়গার মধ্যে আছে, যেহেতু ভিতরের দিকে Nটা আছে এই জন্য তীর চিহ্নটা কি দিলাম? ভিতরের দিকে দিলাম। তাহলে যে কোনো মানে N যদি আমরা KCL প্রয়োগ করি তাহলে আমরা কি লিখতে পারবো? I is equal to কারণ সমান কি ইনপুট হবে। তাহলে I is equal to IB প্লাস কত IC। তাহলে PNP ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা কি লিখতে পারতেছি? I is equal to IB প্লাস IC। তাহলে যে কোনো ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা লিখতে পারতেছি না I is equal to IB প্লাস IC। ক্লিয়ার হলো? আমাদের আসতে পারে অনেক সময় যে একটা ইলেকট্রনিক্সের মানে ট্রানজিস্টরের গঠন এবং মানে গঠন প্রণালী দেখো, ট্রানজিস্টরের গঠন এবং প্রতীক দেখো। তাহলে এটা হচ্ছে ট্রানজিস্টরের গঠন আর এটা হচ্ছে ট্রানজিস্টরের প্রতীক। যদি কোনো সময় বলা যায় NPN ট্রানজিস্টর এবং PNP ট্রানজিস্টরের প্রতীক লিখো, তাহলে এটা হচ্ছে NPN ট্রানজিস্টরের প্রতীক আর এটা হচ্ছে কি স্ট্রাকচার ডায়াগ্রাম। ঠিক আছে? তাহলে এখন কথা হচ্ছে যদি আমরা এখান থেকে যে ট্রানজিস্টরের একটা জিনিস একটা কথা আছে যে কনফিগারেশন, ট্রানজিস্টর কনফিগারেশন কি কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। ট্রানজিস্টর কনফিগারেশন কি মানে বা কেন ট্রানজিস্টর কনফিগারেশন করা হয়, ট্রানজিস্টর কনফিগারেশন কি বা কেন ট্রানজিস্টর কনফিগারেশন করা হয়। তাহলে এখানে ওদের যে কোশ্চেনটা আমার বোঝানো উচিত সেটা হচ্ছে কি ট্রানজিস্টর কনফিগারেশন, ট্রানজিস্টর কনফিগারেশন। অ্যাকচুয়ালি মানে ট্রানজিস্টর কনফিগারেশন যে জিনিসটা আমরা যে ট্রানজিস্টরটা ইউজ করি সেই ট্রানজিস্টরের মধ্যে কয়টা টার্মিনাল পাইছি? তিনটা টার্মিনাল। ট্রানজিস্টরটা যে ইউজ করতেছি ট্রানজিস্টরের মধ্যে কয়টা টার্মিনাল পাইলাম? তিনটা টার্মিনাল। আমি যদি কোনো একটা ডিভাইসের মধ্যে ইনপুট দিতে চাই অথবা আউটপুট দিতে চাই, ইনপুট দিতে চাই অথবা কি আউটপুট দিতে চাই, তাহলে মানে কয়টা টার্মিনালের প্রয়োজন? কমসে কম 4টা টার্মিনালের প্রয়োজন। কয়টা টার্মিনালের প্রয়োজন? 4টা টার্মিনাল। ইনপুট দেওয়ার জন্য 2টা টার্মিনাল লাগবে এবং আউটপুট দেওয়ার জন্য কয়টা টার্মিনাল লাগবে? 2টা টার্মিনাল লাগবে। তাহলে টোটালটা আমাদের টার্মিনাল কয়টা? 4টা। কিন্তু ট্রানজিস্টরের মধ্যে আছে কয়টা টার্মিনাল? 3টা টার্মিনাল আছে। তাহলে যে কোনো একটা টার্মিনালকে ইনপুট এবং আউটপুটের জন্য কি রাখবো? কমন রাখবো। যে কোনো একটা টার্মিনালকে ইনপুট এবং আউটপুটের জন্য কি রাখতে হবে? কমন রাখবো। যেহেতু আমি একটা টার্মিনালকে ইনপুট এবং আউটপুটের জন্য কমন রাখতেছি, তাহলে এই যে কমন রাখার যে প্রক্রিয়াটা প্রসেসটা সেটাকে বলা হয় কনফিগারেশন। তাহলে ট্রানজিস্টর কনফিগারেশন কাকে বলে? যে আমরা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের ইনপুট এবং আউটপুট নিতে চাইলে 4টা টার্মিনালের প্রয়োজন, কিন্তু ট্রানজিস্টরের মধ্যে যেহেতু 3টা টার্মিনাল আছে, যে কোনো একটা টার্মিনালকে ইনপুট এবং আউটপুটের জন্য কি রাখা হবে? কমন রাখা হয়। এই কমন রাখার প্রক্রিয়াটাই হচ্ছে ট্রানজিস্টর কনফিগারেশন। তাহলে আমরা তো এই কথা বলতে পারতেছি যে ট্রানজিস্টর কনফিগারেশন যে কোনো একটা টার্মিনাল যদি আমরা কমন রাখি তাহলে ট্রানজিস্টর কনফিগারেশন হবে কয়টা? 3টা হবে। কারণ একবার আমরা মানে ইমিটারকে কমন রাখতে পারি, একবার আমরা বেসকে কমন রাখতে পারি, একবার আমরা কি কালেক্টরকে কমন রাখতে পারি। তাহলে এই কোশ্চেনটা আমাদের পরীক্ষার মধ্যে আসে, দুইবার আসে যে ট্রানজিস্টর কনফিগারেশন চিত্র অঙ্কন করো, সিই কনফিগারেশনের চিত্র অঙ্কন করো অথবা সিবি কনফিগারেশনের চিত্র অঙ্কন করো। তাহলে ট্রানজিস্টর কনফিগারেশন কয়টা? 3টা। ট্রানজিস্টর কনফিগারেশন কয়টা? 3টা। এক নম্বর যেটা আছে সেটা হচ্ছে সিবি কনফিগারেশন মানে কমন বেস কনফিগারেশন, কমন বেস কনফিগারেশন। আচ্ছা, এখন যদি আমরা এই কমন বেস কনফিগারেশন যদি আমরা সার্কিট ডায়াগ্রামটা দেখাই তাহলে দেখেন, তাহলে আমরা বেসকে কি রাখতেছি? কমন। তাহলে বেস কোনটা? মাঝখানেরটা বেস,
তাহলে মাঝখানেটা যদি বেস হয় তাহলে দেখে এটা হচ্ছে আমার বেস, এই বেসকে আমরা ইনপুটও দিয়ে দিলাম আউটপুটও দিয়ে দিলাম। মনে করে এই সাইডটা আমরা ইনপুট রাখতেছি, এই সাইডটা আমরা কি রাখতেছি আউটপুট রাখতেছি। এখন একটা কথা হচ্ছে ইনপুটের আউটপুট থেকে কারেন্ট আসতে পারে, কোনো সমস্যা হবে না, আউটপুটে যাইতে হবে এরকম কোনো কথা, মানে ট্রানজিস্টর বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস সেক্ষেত্রে আউটপুটে যায় মানে যাইতে হবে এরকম কোনো কথা নাই। আউটপুট থেকে কি করতে পারে আসতেও পারে। তাহলে আমরা ইনপুট সাইডটা এই দিকে রাখলাম, আউটপুট সাইডটা কোন দিকে রাখবো এদিকে রাখবো, পরবর্তীতে আরো শিখাবো এর থেকে। তাহলে এই বেসকে আমরা ইনপুট এবং আউটপুটের জন্য কি করে দিলাম কমন করে দিলাম। আর তাহলে বাকি দুটো টার্মিনাল থাকবে, বাকি দুটো টার্মিনাল থাকবে। এখন কথা হচ্ছে আমরা এটা কোন ধরনের ট্রানজিস্টর নিব, এনপিএন ট্রানজিস্টর নিব না পিএনপি ট্রানজিস্টর নিব, মানে ইচ্ছা, মানে আমরা এনপিএন ও নিতে পারি পিএনপি ও নিতে পারি। তাহলে আমি ধরে নিলাম এটা আমি তীর চিহ্নটা ভিতরের দিকে দিলাম, তার মানে এটা কোন ট্রানজিস্টর হয়ে গেছে পিএনপি ট্রানজিস্টর হয়ে গেছে। কোন ট্রানজিস্টর হয়েছে পিএনপি ট্রানজিস্টর। যদি এটা পিএনপি ট্রানজিস্টর হয় তাহলে এটা যদি তীর চিহ্নটা ভিতরের দিকে দেই তাহলে কারেন্টটা এই দিক দিয়ে অ্যাক্টিভ হবে, এর কারেন্টটা কি হবে আই কারেন্ট, আর এই কারেন্টটা কি বের হবে না, এটা কি কারেন্ট হবে আইসি কারেন্ট, আর এই দিক দিয়ে যে কারেন্ট আসবে সেই কারেন্টটা কি আসবে আইপি কারেন্ট, তাই না? কি বলেন এরকমই কিনা? আচ্ছা এখন একটা কথা হচ্ছে আমরা যে ব্যাটারিটা আমরা সংযুক্ত দিব, মানে একটা ট্রানজিস্টরকে মানে এর মধ্যে একটা কথা আছে গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে বায়াস, মানে এর আগে একটা কথা হচ্ছে বায়াস। বায়াস কি? বায়াস মানে ট্রানজিস্টরকে কার্যোপযোগী করার জন্য। আমি যদি একটা ট্রানজিস্টরকে পকেটে নিয়ে ঘুরি ট্রানজিস্টর কি কাজ করবে? কাজ করবে কেউ মানে ট্রানজিস্টর কাজ করবে না। আর এই ট্রানজিস্টরকে যদি আমি কাজ মানে কাজ করাইতে চাই তাহলে বাহির থেকে কি করতে হবে একটা মানে সাপ্লাই দিতে হবে, একটা ফোর্স প্রয়োগ করতে হবে। যখনই আমি একটা বাহির থেকে একটা ফোর্স দিব তখনই কি সেই ট্রানজিস্টরটা কাজ করবে। তার মানে ট্রানজিস্টরকে কার্যোপযোগী করার জন্য বাহির থেকে যে ডিসি সরবরাহ করা হয় বা যে ডিসি ফোর্স প্রয়োগ করা হয় তাকে বলা হয় ট্রানজিস্টর বায়াস। ট্রানজিস্টর বায়াস, তাহলে ট্রানজিস্টর বায়াস কাকে বলে? যে ট্রানজিস্টরকে কার্যোপযোগী করার জন্য বাহির থেকে যে ডিসি সরবরাহ করা হয় তাকে বলা হয় কি ট্রানজিস্টর বায়াস। ট্রানজিস্টর বায়াস। এখন ডায়োডকে যদি কার্যোপযোগী করার জন্য বাহির থেকে যে সাপ্লাই প্রয়োগ করা হয় তাকে বলা হয় কি ডায়োড বায়াস, ঠিক আছে? ফ্যাট বা মসফেটকে বাহির থেকে কার্যোপযোগী করার জন্য যে ফোর্স প্রয়োগ করা হয় তাকে বলা হয় কি ফ্যাট বায়াস বা মসফেট বায়াস। কথা বুঝতে পারছেন? তাহলে বায়াস কাকে বলে? সহজ কথা, বায়াস জিনিসটা হচ্ছে এক্সট্রা একটা ফোর্স, মানে যেটা আমরা কি করবো বাহির থেকে দিব। ট্রানজিস্টরকে যদি আমরা পকেটে নিয়ে ঘুরি তাহলে ট্রানজিস্টর কোনো কাজ করবে না, তাকে কাজ করার জন্য কার্যোপযোগী করার জন্য বাহির থেকে কি করতে হবে একটা সরবরাহ দিতে হবে। তাহলে বাহির থেকে যে আমরা সরবরাহ দিচ্ছি সেটাই হচ্ছে কি বায়াস, সেটাই হচ্ছে কি বায়াস। এখন কথা হচ্ছে এই যে ট্রানজিস্টরটা আছে এই ট্রানজিস্টরটা কি কাজ করতেছে? এটা তো আমরা ফিগার দেখাচ্ছি, শুধু কাজ করতেছে। এই যে কারেন্টটা আমি দিলাম এই কারেন্টটা তো কোনো না কোনো একটা সোর্স থেকে আসবে। যেহেতু কারেন্টটা বের হচ্ছে তাহলে সোর্সের মানে কোন প্রান্ত থেকে কারেন্টটা বের হয়? পজিটিভ প্রান্ত থেকে, সোর্সের পজিটিভ প্রান্ত থেকে কারেন্টটা বের হয়। তার মানে এনার্জি চিহ্নটা আমি দেখাবো, যদি আমি ব্যাটারিটা আমার দেখাইতে চাই তাহলে এটা দিতে হবে কি পজিটিভ, পরেরটা দিতে হবে নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, তাই না? কি বলেন এটা বলবো কিনা? আবার এই কারেন্টটা মানে কারেন্ট সবসময় এসে ঢুকে ব্যাটারির কোন দিকে এসে ঢুকে নেগেটিভ দিক দিয়ে এসে ঢুকে, তাহলে এটা থাকবে নেগেটিভ, তারপর এটা পজিটিভ, নেগেটিভ পজিটিভ। এখন আমি এনে মানে অনেকগুলো দেখাইছি, আমি দুইটাও দেখাইতে পারি, পজিটিভ আর নেগেটিভ দেখাইতে পারি। তাহলে এই যে ভোল্টেজটা এটাকে বলা হয় বায়াস ভোল্টেজ, ভোল্টেজটাকে কি বলা হবে বায়াস ভোল্টেজ বলা হয়। আর এটা যেহেতু ইমিটারের মধ্যে দেওয়া হয়েছে তাহলে এটাকে বলা হয় ইই ভোল্টেজ। এটাকে আমরা কি লিখবো? যেহেতু আমি ইমিটারের মধ্যে দিচ্ছি এই জন্য আমরা এই ভোল্টেজটাকে নাম দিচ্ছি কি ইই ভোল্টেজ। আর এটা যেহেতু কালেক্টরের মধ্যে আছে তাহলে এই ভোল্টেজটাকে নাম দেওয়া হয়েছে কি সিসি ভোল্টেজ। কথা বুঝতে পারছেন না? এখন কথা হচ্ছে এইগুলোর মধ্যে অনেক সময় আমরা কি থাকতে পারে রেজিস্ট্যান্স দেওয়া থাকতে পারে, আমরা রেজিস্ট্যান্স দিতেও পারি নাও দিতে পারি ইচ্ছায়। আমরা অনেক সময় এর মধ্যে কি করি এগুলোর মধ্যে কি থাকে অনেক সময় রেজিস্ট্যান্স দেওয়া থাকে, এগুলোর মধ্যে অনেক সময় কি দেওয়া থাকে রেজিস্ট্যান্স দেওয়া থাকে। তাহলে এই রেজিস্ট্যান্সটাকে আমরা নাম দিই আরসি রেজিস্ট্যান্স। এটা যেহেতু ইমিটারের মধ্যে আছে এই রেজিস্ট্যান্সটার নাম দেওয়া হয় কি আই রেজিস্ট্যান্স। কথা বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে এই ট্রানজিস্টরটা আমি তীর চিহ্নটা এই দিকে যদি না দেয়া তীর চিহ্নটা যদি উপরের দিকে দিতাম তাহলে কি হইতো বলেন? এটা মাইনাস হইতো না আর ডিসেন্টটা কি হইতো প্লাস হইতো। তাহলে এই ডিরেকশনটা কি চেঞ্জ হয়ে যেত না? জাস্ট খালি কি চেঞ্জ হবে ডিরেকশনটা চেঞ্জ হবে। এখন কথা হচ্ছে এটা তো আমি এইভাবে সার্কিট ডায়াগ্রামের মতো লিখছি, এটাকে যদি আমি এইভাবে না লিখে অন্য কোনো সিস্টেমে লিখতে চাইতাম মানে এইভাবে যদি আমরা লিখতাম তাহলে
এটা আমি ইনপুট এবং আউটপুটের জন্য কি করে দিলাম, কমন করে দিলাম। তাহলে বাকি যে দুটো টার্মিনাল আছে, তাহলে আমি তীর চিহ্নটা এই দিকে রাখছি, তাই না? তাহলে এরা আমি যে কালেক্টর রেজিস্ট্যান্সটা আছে, ইমিটার রেজিস্ট্যান্সটা আছে, সেই ইমিটার রেজিস্ট্যান্সটা দিলাম, আর এনে এই আরসি আছে, সেই আরসি দিলাম। তাহলে অ্যাকচুয়ালি দেখেন এই কারেন্টটা কি ঢুকতেছে না, তাহলে আমি এনে পজিটিভ একটা চিহ্ন দিয়ে আমি প্লাস বিই ভোল্টেজ দিতে পারি না, কি বলেন, প্লাস বিই ভোল্টেজ। কারণ এটা মানে হচ্ছে কি আমরা ডিসির মধ্যে করে আসছি, এটার মানে হচ্ছে প্রথমটা পজিটিভ, কি বলেন, প্রথমটা এটা পজিটিভ, এটা পজিটিভ, তারপর এটা নেগেটিভ, তারপর এটা কি আছে, গ্রাউন্ড। এটা মিনিং এটা। আচ্ছা, এখন যদি আমি এটা এনে পজিটিভ চিহ্ন দিলাম, এই পজিটিভ চিহ্ন দিলাম, পজিটিভ চিহ্ন দিয়ে এটাতে দিলাম মাইনাস বি সিসি, তার এটা মিনিং কি, এটা নেগেটিভ, তারপর এটা কি পজিটিভ, তারপর এটা কি গ্রাউন্ড। তাহলে গ্রাউন্ডের সাথে আইসা সংযুক্ত হয়ে যাবে। তাহলে এই সার্কিটটা যদি আমরা এইভাবে না দেয়া, সার্কিটটা যদি আমরা এইভাবে না দেয়া, আমরা এইভাবে দিই, কোনো সুবিধা আছে এতে, কোনো সুবিধা হবে, যার যেভাবে ইচ্ছা এইভাবে দিতে পারবে। যখন আমরা ম্যাথ করবো, ম্যাথ করার সময় আমাদের সার্কিটগুলো এরকম থাকবে। কথা বুঝতে পারছেন ভাই? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে ট্রানজিস্টরটা আছে, তাহলে এই সাইড থেকে আমাদের ইনপুট সাইড, এটা হচ্ছে ইনপুট সাইড, আর এটা হচ্ছে কি আউটপুট সাইড। এখন আমরা ইনপুট এবং আউটপুটের মধ্যে একটা মানে ইনপুট এবং আউটপুটের মধ্যে একটা সম্পর্ক আছে, যেটা ইলেকট্রিক্যালের ভাষায় বলা হয় মানে দক্ষতা, আর ইলেকট্রনিক্সের ভাষায় বলা হয় এটা কি গেইন। মানে আউটপুট ভাগ কত ইনপুট, আউটপুট ভাগ কত ইনপুট, আউটপুট ভাগ ইনপুট, এটা কি দক্ষতা না ইলেকট্রিক্যালের ভাষায়? কিন্তু এই ক্ষেত্রে আমরা যে মানে নিব সেটা হচ্ছে কি গেইন, এটা কি বলা হবে গেইন। তাহলে এটার ক্ষেত্রে যে গেইনটা, সেই গেইনটা হচ্ছে কি মানে অ্যাকচুয়ালি যেহেতু কারেন্ট নিয়ে সম্পর্ক, সেটাকে আমরা কারেন্ট গেইন বলবো। কি বলবো? এটা হচ্ছে সি এবং বি, নাই কোনটা মনে করেন এ নাই, তাহলে সেই এই গেইনটার নাম দিলাম কি আলফা। তাই এই গেইনের নাম কি আলফা। তাহলে এই গেইন থেকে কি লেখা যাবে, আউটপুট ভাগ কত ইনপুট। তাহলে আউটপুট কোনটা আছে, আইসি, আর ইনপুট কোনটা বলেন আই না। এটা যদি আউটপুট হয় তাহলে আউটপুট কারেন্ট আইসি, আর ইনপুট কারেন্ট কোনটা বলেন আই না। তাহলে আউটপুট ভাগ কত ইনপুট, আউটপুট ভাগ কত ইনপুট। তাহলে এই যে আলফা যে গেইনটা, সেই গেইনটা কিসের, কমন বেস গেইন, কমন বেস কারেন্ট গেইন। এই আলফাকে বলা হচ্ছে কমন বেস কারেন্ট গেইন। তাহলে মনে রাখবেন কিভাবে, আলফা ইজ ইকুয়াল টু আইসি ভাগ কত আই, এটা মনে রাখবেন। এটার মধ্যে মানে সি এবং বি, মনে করেন নাই কোনটা এ নাই, মনে করেন নাই কোনটা এ নাই, সেই এটাই হচ্ছে কি আলফা। এর মতো দেখতে লাগে মোটামুটি দেখতে এর মতো কিনা। তাহলে সি এবং বি নাই কোনটা মনে করেন এ নাই, সেই ক্ষেত্রে আলফা ইজ ইকুয়াল টু আইসি ভাগ কত আই। ওরা ক্লিয়ার বলে না? যে কোশ্চেনটা আসলো সেটা কি ছিল, কোন কালেক্টর কনফিগারেশনের চিত্র অঙ্কন করে ইনপুট এবং আউটপুট সমীকরণ মানে ওয়েভ লেখা, ইনপুট এবং আউটপুট ওয়েভ লেখা, একদম সিম্পল। তাহলে এটা যেহেতু কমন কোনটা, ইমিটারটা কমন, তাহলে ইমিটারটা যদি কমন থাকে তাহলে চিত্রটাকে আমাকে অবশ্যই এরকম করতে হবে। তাহলে ধরে নিলাম এই তীর চিহ্নটা কোন দিকে আছে, নিচের দিকে দিলাম। তাহলে এই ইমিটারকে কি করে দিলাম, ইনপুট আউটপুটের জন্য কি করে দিলাম, কমন করে দিলাম, ইনপুট আউটপুটের জন্য কমন করে দিলাম। তাহলে এটা বেস, আর এটা কি থাকবে, কালেক্টর থাকবে। তাহলে আমি তীর চিহ্ন নিচের দিকে দিতে পারি, ভিতরের দিকে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা যদি আমি নিচের দিকে দিয়ে দিই, তার মানে ইনপুট এবং আউটপুটে সে চলে গেছে, ইনপুট এবং আউটপুটে চলে গেছে। তাহলে এটা যদি এইদিকে আসে, তাহলে কারেন্টটা যদি এই দিক থেকে বের হয় ইমিটার, তাহলে বাকি দুইটা কারেন্ট কি হবে, এটা বেস কারেন্ট ঢুকবে, এই কারেন্টটা কি করবে, ঢুকবে। তার মানে এটা কি আইসি কারেন্ট। তাহলে এটা যেহেতু ঢুকতেছে, তাহলে এখন এটা কি পজিটিভ হবে না, পজিটিভ, তারপর এটা কি থাকবে নেগেটিভ। আচ্ছা, এটা যেহেতু বের হচ্ছে, তার মানে এটা কি পজিটিভ, তারপর এটা কি থাকবে নেগেটিভ। কথা বুঝতে পারছেন না পারেন নাই? তাহলে এটার যে ভোল্টেজটা হবে সেটা কি বিসিসি ভোল্টেজ, আর এটা যেহেতু বি টার্মিনালের মধ্যে আছে মানে বেস টার্মিনালের মধ্যে আছে, তাহলে এই ভোল্টেজটার নাম হবে কি ভিটি ভোল্টেজ। এখন আমরা অনেক সময় এটা মধ্যে কি করতে পারি, রেজিস্ট্যান্স সংযুক্ত করে দিতে পারি। এটা আমরা কি করতে পারি, রেজিস্ট্যান্স সংযুক্ত করে দেব। তাহলে এই রেজিস্ট্যান্স কি হবে, আরসি রেজিস্ট্যান্স, এটা আমরা রেজিস্ট্যান্স সংযুক্ত করে দিলে এই রেজিস্ট্যান্স কি হবে, বেস রেজিস্ট্যান্স। এটা যে আমরা দেই বা না দিই এটা আমাদের কোনো আসবে না। তাহলে এটা হচ্ছে আমাদের ইনপুট সাইড, এটা ইনপুট, আর এটা হচ্ছে কি আমাদের আউটপুট। তাহলে ইনপুট এবং আউটপুটের মধ্যে যে গেইনটা আছে সেটাকে বলা হয় কারেন্ট গেইন। ইনপুট এবং আউটপুটের মধ্যে যে গেইনটা আছে সেটাকে বলা হবে কি কারেন্ট গেইন। আর এই ক্ষেত্রে যেহেতু কমন ইমিটার কারেন্ট গেইন, এনে সি এবং ই, নাই কোনটা মনে করেন বি নাই, নাই কোনটা বি নাই, এই ক্ষেত্রে এই জন্য এটার গেইন যেটা হবে সেটা কি বিটা। বিটা ইজ ইকুয়াল টু কত লাগা যাবে, আউটপুট ভাগ
ইনপুট আউটপুটটা কোনটা আইসি ডিভাইডেড বাই কি হয়ে যাবে আইবি তাহলে বিটা ইজ ইকুয়াল টু কত লেখা যাবে আইসি ভাগ কত আইবি তো হোয়াট ইজ দা মিন্স বিটা বিটা ইজ ইকুয়াল টু কমন ইমিটার কারেন্ট কত ক্লিয়ার এখন আমি এই জিনিসটা এইভাবে দেখাইছি এই জিনিসটা এইভাবে দেখাই আর যদি আমরা এইভাবে না দিই ওই যে এইভাবে যদি দেখাই তাহলে কি হবে এইভাবে দেখাই ইচ্ছে করলে দেখাইতে পারি না তাহলে এটা মানে গ্রাউন্ড হয়ে গেল তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স আছে এটা কি হবে প্লাস বিবি আর এটা কি হবে মানে প্লাস বি সিসি এই একটা রেজিস্ট্যান্স হবে তাহলে এটা আরসি রেজিস্ট্যান্স এটা হচ্ছে কি আরবি রেজিস্ট্যান্স কারেন্ট অবশ্যই এদিক দিয়ে যাচ্ছে আর কারেন্টটা কি অবশ্যই এদিক দিয়ে আমি ইচ্ছা করলে এইভাবে দেখাই দেব তাহলে এই কোন এইটা যে কথা এই পুরো সার্কিটটা কি একই কথা এখন যদি বলতো এটার ক্ষেত্রে ইনপুট এবং আউটপুট সমীকরণ দেখাও তাহলে এই সমীকরণটা এই যে আমি একটা ইনপুট দিলাম এই একটা ইনপুট দিছি আর এই আউটপুটটা এটা কি হবে বর্ধিত আকারে পাওয়া যাবে আউটপুটে এই সিগন্যালটাই পাওয়া যাবে কি আকারে বর্ধিত এটা কি ইনপুট সিগন্যাল আর এটা হচ্ছে আউটপুট সিগন্যাল কথা ক্লিয়ার চলেন ট্রানজিস্টর কনফিগারেশন অঙ্কন করে একটা সাইজে বা সি সাইজে আমরা এইভাবে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এইবার সুন্দর দেখা যায় এখন যদি তিনটাই বলে দেয় অঙ্কন করার জন্য বা জায়গা কম থাকে তখন আপনারা এইভাবে অঙ্কন করবেন কথা বুঝতে পারছেন যে জায়গা থাকে সময় থাকে এইভাবে দিলে সবচেয়ে বেটার মানে সুন্দর দেখা যায় কিন্তু এইভাবে দিলে মানে সুন্দর দেখা যায় কিন্তু আমরা যখন ম্যাথ করব তখন কিন্তু এই প্রসেস দিয়ে ম্যাথ করব কথা বুঝতে পারছেন ভাই না বুঝেন নাই এজন্য সবসময় আমরা এইভাবে দেওয়ার চেষ্টা করব এখন দেখেন যদি কমন সি মানে সিসি কনফিগারেশন আমরা অঙ্কন করি ক্ষেত্রে তাহলে কালেক্টরটা কি থাকবে ইনপুট এবং আউটপুটের জন্য কি থাকবে কমন থাকবে তাহলে এটা হয়ে যাবে এখন কি কালেক্টর ঠিক আছে এটা হয়ে যাবে কি কালেক্টর তাহলে তীর চিহ্নটা উপরের দিকে দিয়ে দিই কি বলেন তীর চিহ্নটা উপরের দিকে আমি দিয়ে দিলাম তাহলে এটা যেহেতু আমি তীর চিহ্নটা উপরের দিকে দিছি তাহলে কারেন্টটা এই দিক দিয়ে যাচ্ছে তাই না আই তাহলে এখানে যেটা হবে সেটা কি হবে বলেন প্লাস হবে না মাইনাস হবে মাইনাস হবে না কারণ কারেন্টটা মাইনাসের দিক দিয়ে এসে ঢুকবে তাহলে পরেরটা হবে কি প্লাস আর এটা অবশ্যই যেহেতু বের হচ্ছে তাহলে এটা কি এন্টারিং হবে তাহলে এটা হবে কি আইবি তাহলে এটা হবে কি পজিটিভ বাকি এটা হবে কি নেগেটিভ এই সেই মানে ইনপুট এখন যদি আমি না রেজিস্ট্যান্স সংযুক্ত করে দিতে চাই তাও দিতে পারি এনে একটা রেজিস্ট্যান্স সংযুক্ত করে দিলাম সেটা কি আরবি রেজিস্ট্যান্স এনে একটা রেজিস্ট্যান্স সংযুক্ত করে দিলাম সেই রেজিস্ট্যান্সটা কি হয়ে যাবে আরই রেজিস্ট্যান্স কথা বুঝতে পারছেন ভাই তাহলে এটার যে ভোল্টেজটা হবে সেটা কি বিবি আর এটার যে ভোল্টেজটা হবে সেই ভোল্টেজটা কি হবে ই কারণ এটা ইমিটারের মধ্যে আছে না ইমিটারের মধ্যে যেহেতু আছে তাহলে ই রেজিস্ট্যান্স তাহলে আলফা বিটা গামা মানে আলফা চলে গেছে বিটা চলে গেছে তাহলে এটার যে গেইনটা হবে সেই গেইনটা কি হবে গামা গেইন হবে তাহলে এটা হচ্ছে কি ইনপুট সাইড আর এটা হচ্ছে কি আউটপুট সাইড তাই না তাহলে গামা ইজ ইকুয়াল টু কত লেখা যাবে আই ভাগ কত লেখা যাবে বলেন আইবি না গামা ইজ ইকুয়াল টু ইনপুট আউটপুট ভাগ কত ইনপুট আউটপুট ভাগ কত ইনপুট তাহলে আই ভাগ কত আইবি কথা ক্লিয়ার না বুঝেন নাই তোলেন একটু ও গামার মধ্যে সম্পর্ক গামা এর সম্পর্ক দেখেন এই সম্পর্কগুলো আমরা অনেক সময় মানে ডিপ্লোমা থেকে আমরা বিভিন্ন বুঝতে পারছি এটা চাকরি পরীক্ষা মধ্যে বেশি আসে না কিন্তু বিআর ইউনিটে কয়েকদিন আগে পরীক্ষা দিচ্ছে সেটা আলফার মান দেওয়া ছিল বলছিল বিটার মান বের করো কথা বুঝতে পারছেন সেই ক্ষেত্রে আমাদের এইটা করা লাগবে যে সম্পর্ক যদি না জানি তাহলে আমরা মানগুলো বের করতে পারবো ঠিক আছে তাহলে এখন দেখেন তাহলে আমরা আপনারা বলেন আলফা ইজ ইকুয়াল টু আমরা কি বের করছি বলুন তো বলেন আইসি ভাগ কত আই ঠিক আছে আইসি ভাগ কত আই তাহলে বিটা ইজ ইকুয়াল টু আমরা কি বের করছি আইসি ভাগ কত আর গামা ইজ ইকুয়াল টু কি বার করলাম আই ভাগ কত আই এখান থেকে একটা কোশ্চেন আমি আপনাদেরকে শিখাই মানে সবগুলো উপরের গুলা কি সবগুলো আউটপুট না নিচের গুলা কি সবগুলা ইনপুট তাহলে একটা কোশ্চেন দেখেন তো মানে একটা রাশি আছে যেটাকে আউটপুটে কখনো নেওয়া হয়নি কোনটা তো কোনটাকে নেওয়া হয় নাকি দেখেন আইবি কে মনে আউটপুটে নেওয়া হয়েছে আইসি আইসি তো আছে এই আইসি আউটপুট নেলে আইসি বার করে আইবি কে আউটপুট তাহলে কাকে নেওয়া হয় না শুধু খালি আইবি কে নেওয়া হয় না আউটপুটে কোথায় কাকে নেওয়া হয় না তাহলে এখন একটা কোশ্চেন হতে পারে না যে আইবি কে কেন আউটপুটে নেওয়া হয় না বা মানে বেস থেকে কেন আউটপুট নেওয়া হয় বেস থেকে কেন আউটপুট নেওয়া হয় কোশ্চেন হতে পারে না কারণ আমরা তো মানে উপরে যে রাশিগুলো আছে কালেক্টর থেকে আউটপুট নিচ্ছি এনো কালেক্টর থেকে আউটপুট নিচ্ছি
এখানে কি ইমিটার থেকে আউটপুট দিচ্ছি, কিন্তু বেস থেকে কি কোথাও আউটপুট নিতেছে? বেস থেকে কেন আউটপুট দেওয়া হয় না, কারণটা কি? তার মানে বেস থেকে বেসের যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা অনেক কম, অত্যন্ত নগণ্য কারেন্ট যাবে। যে অত্যন্ত নগণ্য মানে অত্যন্ত কম পরিমাণ কারেন্ট বেস দিয়ে প্রবাহিত হয়, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো না, মানে নির্দিষ্ট আউটপুটটা যেটা থাকবে সেটাকে নির্দিষ্ট করা যাবে না। যেহেতু নির্দিষ্ট করা যাবে না, একটা আমার আউটপুট মানে কি চিহ্নিত করতে হবে যে এটা আমার অ্যাকচুয়ালি আউটপুট আছে। এবার এটাকে যে চিহ্নিত না করতে পারি তাহলে এটা আউটপুটে দেখো নাম আছে জান নেই। আরেকটা কথা হচ্ছে ডুপিং এর একটা কথা আছে, ডুপিং। ডুপিং মানে কি? বেজাল মেশানো। ডুপিং মানে কি? বেজাল মেশানো। মানে আমরা যে ইলেকট্রনিক্স ডিভাইস গুলো ইউজ করি সেই ইলেকট্রনিক্স ডিভাইস গুলোতে এক একটা চিপসের মাধ্যমে না, এক একটা চিপসের মাধ্যমে কি এক এক ধরনের, ওটা বাহির থেকে দেখা যায়, ঠিক আছে, তার জন্য জানা আছে। এক একটা চিপসের মাধ্যমে এক এক ধরনের কারেন্ট, কোনটার মধ্যে বেশি যাইতে হবে, কোনটার মধ্যে কম যাইতে হবে, কোনটার মধ্যে কি এর চাইতে আরো কম যাইতে হবে। তাহলে এইগুলোকে নির্ধারণ করে কি ডুপিং এর সাহায্যে, এইগুলোকে নির্ধারণ করে কিসের সাহায্যে? যেই জায়গার মধ্যে বেশি পরিমাণ ডুপিং করা হবে ওই জায়গার মধ্যে কি বেশি কারেন্ট যাবে, যে জায়গার মধ্যে কম পরিমাণ ডুপিং করা হবে ওই জায়গার মধ্যে কি কম পরিমাণ কারেন্ট ফ্লো হবে। তার মানে আমি যদি ডুপিং করি, ডুপিং এর দ্বারা অ্যাকচুয়ালি কি করা হয়, পরিবাহিতা বৃদ্ধি করা হয়। ডুপিং এর দ্বারা কি করা হয়, পরিবাহিতা বৃদ্ধি করা হয়। তাহলে যেটাকে যত বেশি ডুপিং করব তার ভিতর দিয়ে তত বেশি কি করবে, কারেন্ট প্রবাহিত হবে। তাহলে এখন যদি আমার 10 এম্পিয়ার কারেন্ট লাগে, তাহলে ওই যে অর্ধবায়ু পরিবাহিতা থাকবে ওটাকে 10 এম্পিয়ার কারেন্ট আসার জন্য ওইভাবে আমি এটাকে ডুপিং করব। কথা বুঝতে পারছেন? এখন আর এটা যেহেতু ইমিটার বেস কালেক্টর আছে, ইমিটার বেস কালেক্টর, তাহলে ইমিটারকে আমরা সবচেয়ে বেশি পরিমাণ ডুপিং করি। ইমিটারকে আমরা সবচেয়ে বেশি পরিমাণ কি করা হয়, ডুপিং করা হয়। তার চাইতে কম পরিমাণ ডুপিং করা হয় কি কালেক্টরকে, কালেক্টর। এবং সবচেয়ে কম পরিমাণ ডুপিং করা হয় কাকে, বেসকে। যেহেতু সবচেয়ে কম পরিমাণ মানে ডুপিং করি আমরা বেসকে, তাহলে বেস দিয়ে কারেন্ট কম প্রবাহিত হবে। যদি কারেন্ট কম প্রবাহিত হয় তাহলে এর দ্বারা কি করতে পারবো না, আমরা আউটপুট নির্ধারণ করতে পারবো না। তাহলে যদি কোশ্চেনটা এইভাবে করে, বেসকে কেন আউটপুটে নেওয়া হয় না, বেসকে এই জন্য আউটপুটে আমরা নেই না কারণ বেসকে কম পরিমাণ ডুপিং করি। যেহেতু কম পরিমাণ ডুপিং করি এজন্য কারেন্টটা প্রবাহিত হয় কম, আর যদি কারেন্টটা কম প্রবাহিত হয় তাহলে আউটপুটটা চিহ্নিত করা যায় না। এজন্য আমরা বেসকে কি করি না, আউটপুটে নেই না। কথা ক্লিয়ার এটা? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা আলফা বিটা এবং গামার মধ্যে সম্পর্ক বের করব। সাপোজ আমি প্রথমে এই কোশ্চেনটাতে আমরা সলিউশন করি, তাহলে প্রথমে আমি আলফা এবং বিটাকে নিব, আলফা এবং বিটাকে। তাহলে যে কোনো ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা কি এই জিনিসটা শিখছি না, আইভি ইজ ইকুয়াল টু কি শিখছি বলেন, আইভি প্লাস কত আইসি। যে কোনো ট্রানজিস্টরের ক্ষেত্রে এটা শিখছি, কি বলেন, এটা শিখছি। এখন যদি আমি এই আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক নেই, তাহলে এই দুইটার মধ্যে কোন রাশিটা কমন আছে দেখেন তো, মানে আইসি কমন আছে না, দুইটার মধ্যে কি আছে, আইসি আছে না। যেহেতু দুইটার মধ্যে আইসি আছে তাহলে এই যে রাশিটা আছে উভয়টাকে আইসি দ্বারা কি করে দিব, ভাগ করে দেব। তাহলে আমরা কি লিখতে পারবো, আই ভাগ কত লিখতে পারবো, আইসি ইকুয়াল টু এর দিক থেকে কি লিখতে পারবো, আইবি ভাগ কত আইসি প্লাস এর কত লেখা যাবে, 1 লেখা যাবে না। আইসি ভাগ আইসি মানে কত, 1। কি বলেন, উভয় পক্ষকে আমরা আইসি দ্বারা কি করে দিছি, ভাগ করে দিছি। তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখেন তো, আই ভাগ আইসি আর এনে কি আছে, আইসি ভাগ আই। তাহলে এটা সমান কত লাগে, উল্টা দিলে কি লেখা যাবে, 1 বাই আলফা। কি বলেন, 1 বাই আলফা। তাহলে এটা সমান আমরা লিখতে পারতেছি কি, তো 1 বাই আলফা। আর এটা হচ্ছে আইবি ভাগ আইসি, এনে কি আছে, আইসি ভাগ আইবি। তাহলে এটা সমান উল্টা দিলে কি লেখা যাবে, 1 বাই বিটা। তাহলে এটা আমরা কি লিখতে পারতেছি, 1 বাই বিটা প্লাস কত, 1। তাহলে এনে কি লেখা যাবে, 1 বাই আলফা। এনে যে আমি লসাগু করি তাহলে বিটা, আর এনে কি লেখা যাবে, 1 প্লাস বিটা। তাহলে এখন যদি এটা আমরা উল্টায় দেই তাহলে সুতরাং আলফা ইজ ইকুয়াল টু কত লেখা যাবে, বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা। এটাই হচ্ছে কি আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক। কথা ক্লিয়ার? এটা হচ্ছে কি আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক। তুলেন, এতটুকু তুলেন যে আলফা এবং বিটার মধ্যে প্লাস আইসি। আমরা এখন সম্পর্ক বের করতেছি কিসের মধ্যে, আলফা এবং গামার মধ্যে সম্পর্ক বের করতেছি। তাহলে দেখেন আলফা এবং গামার মধ্যে সম্পর্ক বের করতে যদি আমরা চাই তাহলে কোন রাশিটা কমন আছে বলেন, আই কোন আছে, উভয়টার মধ্যে কি আছে, আই আছে। তাহলে উভয় পক্ষকে আই দ্বারা আপনি ভাগ করে দিন। তাহলে এটা কত থাকবে, 1 ইকুয়াল টু কত লেখা যাবে, আইবি ভাগ কত আই। আর এটা কি থাকতেছে, আইসি ভাগ কত আই। কি করে এটা থাকতেছে না, উভয় পক্ষকে আই দ্বারা ভাগ করে দিলাম। তাহলে এলো 1 ইকুয়াল আইবি ভাগ কত আই, আইবি ভাগ কত আই, আইবি ভাগ কত আই। তাহলে এটা উল্টায় দেন, উল্টায় দিলে কত লেখা যাবে, এটা 1 বাই গামা প্লাস। তাহলে আইসি ভাগ কত আই, আইসি ভাগ কত আই। এটা সমান কি লেখা যাচ্ছে বলো তো, সরাসরি আলফা লেখা যাচ্ছে না। তাহলে দেখো তো এটা, সুতরাং আমরা আলফা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, 1 মাইনাস 1 বাই গামা। এটা লিখতে পারি কিনা, মানে এটাকে আমি এই দিকে নিয়ে আসলাম পরে এই দিকে আবার পাঠিয়ে দিলাম, লেখা যাবে কিনা। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত লেখা যাবে, 1 মাইনাস 1 বাই
গামা। ইচ্ছা করলে এটাকে আমরা কমন নিতে পারি, মানে কমন গামা মাইনাস কত 1, গামা মাইনাস কত 1 লেখা হবে না, কিন্তু এটাই হচ্ছে কি আলফা এবং গামার মধ্যে সম্পর্ক। এই সম্পর্কটাই হচ্ছে কি আলফা এবং গামার মধ্যে সম্পর্ক। যদি আমাকে আলফা এবং গামার মধ্যে সম্পর্ক আছে তাহলে আমরা এটা দেখাবো। এখন এটাকে যদি আমি আগেটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ ধরতাম, এটাকে যদি আমি 2 নম্বর সমীকরণ ধরতাম, ঠিক আছে, তাহলে 1 নং এবং 2 নং থেকে আমরা কি লিখতে পারি? আলফা ইজ ইকুয়াল টু কত লেখা যাচ্ছে? বিটা ডিভাইডেড বাই বিটা প্লাস 1 ইকুয়াল টু 1 মাইনাস 1 বাই গামা। এটা লিখতে পারতেছি না? কি মানে এটা লিখতে পারতেছি কিনা? তাহলে এটাই হচ্ছে আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক, তিনটার মধ্যে সম্পর্ক। ওর আরেকটা আছে, সেটা আপনারা নিজেরা করবেন। আলফা ইজ ইকুয়াল টু ডিভাইডেড বাই বিটা ডিভাইডেড বাই গামা। এটা আপনারা করবেন, দেখবেন বই থেকে গেছে, একদম বই করা আছে। এটাও একই কথা, এটা আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক, এইটাও আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক। আপনারা এই সম্পর্কটা শিখবেন, আলফা বিটা গামার মধ্যে এই সম্পর্কটা শিখবেন। কারণ অনেক সময় বলতে পারেন প্রুফ দেন, প্রমাণ করো যে আলফা ইজ ইকুয়াল টু বিটা ডিভাইডেড বাই গামা, তখন কিন্তু আর এটা দেওয়া যাবে না। অর্থাৎ এতটুকু প্রমাণ করে তারপরে এটা আসতে পারে, মানে এতটুকু প্রমাণ করে তারপরে এই রাশিটা কি আনা যায়। কথা ক্লিয়ার ভাই? এটা আপনার বই থেকে দেখে নেবেন, বুঝতে পারছেন? এটা হচ্ছে আলফা এবং গামার মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক। যদি আপনাদেরকে বলছি বিটা এবং গামার মধ্যে সম্পর্ক দেখাও, পারবেন? যদি বলতো বিটা এবং গামার মধ্যে সম্পর্ক দেখাও, তাহলে কিভাবে করবেন? এইটা নিবেন, বিটা এবং গামার মধ্যে কমন আছে কোনটা? আইবি কমন আছে, বলবো আইবি দ্বারা ভাগ করে দেবেন, দবদবায় মানগুলো বসাই দেবেন। কথা ক্লিয়ার? দেখেন